জাকারিয়া সাহেব, আমরা কি শুরু করব? জি ম্যাম, শুরু করতে পারেন। আচ্ছা, আজকে কোনো স্লাইড দেখাতে পারবো না। হ্যাঁ, আমি শীট থেকে পড়াবো। আপনাদের একটু সমস্যা হবে। আমি সামনের সপ্তাহে আপনাদের সরাসরি শীট হাতে পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করব, ঠিক আছে? জি ম্যাম, তাহলে সমস্যা নাই ম্যাম। মানে এটা তো স্লাইড করা না, শীট থেকে পড়াচ্ছি। তো সামনের সপ্তাহে মনে হয় পেয়ে যাবেন। আপনারা খালি একটু শুনেন। আর হচ্ছে ওই যে সামাদ স্যারের বইটা আছে না, ভলিউম 2, ওইটা কি আপনাদের হাতের কাছে আছে? জি ম্যাম, সামাদ স্যারের বই আমাদের কাছে প্রায় সবার কাছেই আছে। হ্যাঁ, ওইটা একটু ওপেন করেন। ওটা হচ্ছে 1610, পেজ নাম্বার 1610। জি ম্যাম, ব্রিডিং সাউন্ডনেস ইভ্যালুয়েশন। আচ্ছা, অ্যান্ড্রোলজি তো আপনারা কি আগে ছিল আপনাদের কোন সেমিস্টারে? জি না ম্যাম। হ্যাঁ। জি না ম্যাম। ও আচ্ছা, কিন্তু অ্যান্ড্রোলজি তো এখানে অনেক কম দেয়া, মানে ম্যাম, যেহেতু এইভাবে ছিল আর কি না। পড়ানো হয়নি, তবে টুকটাক ম্যাম ধারণা আছে আর কি, মানে একেবারে হচ্ছে এন্ড্রোলজি রিলেটেড বিস্তারিত জানা না থাকলেও। এখানে এআইটাই বেশি, তাই না? অ্যান্ড্রোলজির পার্টটা একটু কম আছে মনে হয়। জি ম্যাম। সেই দিন আমরা কি পড়ালাম? এই যে দেখেন, এই কোর্সের যে আপনাদের যে সিলেবাস, এটা তো দেখতে পাচ্ছেন মনে হয়। স্কোপ অফ অ্যান্ড্রোলজি আর এআই, এটা তো পড়ানোর দরকার নাই, তাই না? ওইটা তো প্রথমে অনেক একদিন পড়াইছিলাম যখন ফিজিক্যালি ক্লাস নিছিলাম। ওইটা তো আপনারা নিজেরাই পড়ে নিতে পারবেন। জি ম্যাম। ফাংশনাল অ্যানাটমি এন্ড জি ম্যাম। ফিজিওলজি অফ মেল রিপ্রোডাকশন সেই দিন যেটা পড়ালাম, স্পারমাটোজেনেসিস পড়ালাম, আর হচ্ছে সিমেন ফরমেশন। হ্যাঁ, এবং সিমেনের যে রিলেটেড অ্যাবনর্মালিটিস, এটা বাকি আছে। আর এইখানে রেখেছি ক্লিনিক্যাল এক্সামিনেশন অফ মেলস ফর ব্রিডিং সাউন্ডনেস এভালুয়েশন, সিমেন কালেকশন এভালুয়েশন। এটা এখন একটু পড়াই। হ্যাঁ, জি ম্যাম। আচ্ছা, ব্রিডিং সাউন্ডনেস এভালুয়েশন অফ বুল। হ্যাঁ, এটা হচ্ছে এইখান থেকেও পড়বেন, আর আমি একটা শিটও দিব, দুইটা একসাথে মিলায় পড়বেন। প্রথমে এখানে কি দেয়া আছে দেখেন বইতে, আইডেন্টিফিকেশন অফ বুল, মানে বুলের নেম, অ্যাড্রেস,
হচ্ছে ওনারের নেম, অ্যাড্রেস, তারপর ফুল আইডি, আইডেন্টিফিকেশন নং, স্পেশাল মার্ক, কালার এজ, এগুলো আগে হচ্ছে রেকর্ড রিডিং করতে হবে। সাউন্ডনেস ইভালুয়েশন আমরা হচ্ছে এর আগের সেমিস্টারে পড়েছি, তবে হচ্ছে বুলেটটা পড়া হয় না। আচ্ছা, ওইটা তো প্রায় একই। হ্যাঁ, তাহলে তো আপনাদের পড়াই আছে। জি ম্যাম। এগুলা দিতে হবে। এরপর হচ্ছে ফার্টিলিটি রেজাল্টস, ফার্স্ট সার্ভিস, টোটাল hypoplasia of testis, blind bull or locomotory problem, মানে ওভারঅল মানে ফিজিওলজিক্যাল কন্ডিশনটা দেখতে হবে। তারপর হচ্ছে জেনারেল এক্সামিনেশন অফ বুলের কন্ডিশনটা কেমন, বেশি ফ্যাটি হলেও হবে না, আবার অনেক থিন হলেও হবে না, টেম্পারামেন্টটা কেমন, জেনারেল একটা সাউন্ড বুল হতে হবে, স্টেট অফ হেলথ, লোকোমোটরি সিস্টেম। এরপর হচ্ছে স্পেশাল ক্লিনিক্যাল এক্সামিনেশন, এটার আন্ডারে কি আছে, ইন্সপেকশন এন্ড পালপেশন অফ টেস্টিস এন্ড এপিডিডাইমিস। টেস্টিস এবং এপিডিডাইমিস এর কোনো অ্যাবনরমালিটিস আছে কিনা, যেরকম কিপ্টরকিড, monorchid, whether the two testes are equal or unequal, that is symmetry or asymmetry. About 20% difference may be considered, but more than this not accepted. আপনারা এটা একটু রিডিং পড়েন যাতে এখনই মানে ওভারঅল একটা ধারণা হয়ে যায়। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন পরীক্ষার জন্য। এরপরে হচ্ছে স্ক্রোটাল স্কিনটা দেখতে হবে, স্কিনের কোনো প্রবলেম আছে কিনা, টিক, মাইট বা ডার্মাটাইটিস এর কোনো প্রবলেম। Infection should be avoided because it may interfere with the thermoregulatory function on which normal spermatogenesis is so dependent. Rotation of testis আছে কিনা, টেস্টিস এপিডিডাইমিস এর কোনো ইনফেকশন আছে কিনা, এটা পালপেশন করে দেখতে হবে, কোনো সোয়েলিং আছে কিনা বা কোনো ফরেন ম্যাটেরিয়ালস বা কোনো আনওয়ান্টেড অবজেক্ট আছে কিনা, এটা এক্সামিন করতে হবে। অর্কাইটিস, সোয়েলিং, পেইন আছে কিনা এগুলো দেখতে হবে। তারপরে দুইটা স্পারমাটিক কর্ডই দেখতে হবে পালপেট করে। ইন্সপেকশন এন্ড পালপেশন অফ পেনিস এন্ড প্রিপিউস, পেনিস এবং প্রিপিউস এর কোনো সমস্যা আছে কিনা, যেরকম পস্থেটিস, ব্যালান্টাইটিস, ব্যালানোপস্থেটিস, রুডিমেন্টারি পেনিস, ফাইমোসিস, প্যারাফাইমোসিস, এগুলো কোনো প্রবলেম আছে কিনা এগুলো দেখতে হবে। এক্সামিনেশন অফ অ্যাক্সেসরি সেক্স গ্ল্যান্ডস, কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন আছে কিনা, যেরকম বুসেলা অ্যাবর্টাস, Corynebacterium pyogenes, Corynebacterium renali, Streptococcus, Staphylococcus। এই বুসেলা অ্যাবর্টাস এবং Corynebacterium pyogenes কিন্তু বুলে মানে অনেক ইনফেকশন তৈরি করে, সিরিয়াস ইনফেকশন তৈরি করে, অ্যাবর্শন হয়ে যায়। ম্যাটিং বিহেভিয়ারটা ঠিক আছে কিনা, ইজাকুলেটরি থ্রাস্ট এন্ড ইজাকুলেশনটা ঠিক আছে কিনা, কোনো যদি জেনিটাল কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু ইজাকুলেশনটা ঠিক মতো হবে না এবং ম্যাটিং বিহেভিয়ারও অ্যাবনর্মাল দেখাবে, এবং মাউন্ট করার যে অ্যাফিনিটি সেইটাও কমে যাবে এনিম্যালের। রিফ্রাক্টোরিনেস, most males show no sexual activity immediately following copulation. The duration of refractory period is extremely variable. এখানে এইটুকুই দেয়া আছে। এটা তো আচ্ছা, এর আগের পেজেই দেখেন এই যে ডিজিজেস অফ মেল জেনিটাল অর্গান, সেদিন তো মনে হয় দুইটা কি তিনটা পড়াইছিলাম, তাই না? এখানে অর্কাইটিস পড়ানো হয়েছে, ব্যালানোপস্থেটিস, আর হচ্ছে
এখানে দেখেন আরেকটা আছে এপিডিডাইমিটিস। এগুলো একই আসলে কম বেশি, এগুলো মনে হয় আপনারা আগেও পড়ছেন। এটা হচ্ছে এপিডিডাইমিসের ইনফ্লামেশন। এটার ইটিওলজি কি হতে পারে? সেই মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, অ্যাক্টিনোমাইসিস পারজেনিস, ব্রুসেলা অ্যাবর্টাস একই, causative agent in both. Brucella ovis causes a specific severe epididymitis in adult ram, responsible for significant loss of flock reproductive efficiency. The organism may exist in the epididymis without palpable enlargement. Transmission is by general oral or respiratory routes. It's in intensive animals sampling of urine and other animals. The condition is often bilateral and cause sterility. এপিডিডাইমিসের যে কোনো ইনফ্লামেশনকেই বলা হবে এপিডিডাইমিটিস, এপিডিডাইমিসের ইনফ্লামেশন। ইটিওলজিটা পড়বেন। ডায়াগনোসিস হচ্ছে পালপেশন করে সোয়েলিং বা হচ্ছে পেইনফুল বা কোনো ফরেন ম্যাটেরিয়ালস পাওয়া যেতে পারে। ট্রিটমেন্ট হচ্ছে যদি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় তাহলে অবশ্যই অ্যান্টিবায়োটিক দ্বারা ট্রিটমেন্ট করতে হবে। সেরকম ডকুমেন্টেড কোনো ট্রিটমেন্ট নাই। ব্যালানোপস্থাইটিস তো পড়ানো হয়েছিল। এবার প্যারাফাইমোসিস কি? প্যারাফাইমোসিস হচ্ছে the inability to completely retract the penis into the prepucial cavity. একবার ইজাকুলেশনের পরে পেনিসটা যখন বাইরে বের হয় প্রিপিউস থেকে, সেটা যখন আর ভেতরে না নিতে পারে, সে রিট্রাক্ট করতে না পারে প্রিপিউচাল ক্যাভিটির মধ্যে, সেটা হচ্ছে প্যারাফাইমোসিস। It occurs after erection and development of a functional phimosis. Phimosisের পরেই প্যারাফাইমোসিস হয়। It is seen most often after semen collection or coitus. এটা কেন হতে পারে? যে যদি প্রিপিচুয়াল অরিফিস ইনভার্টেড হয় অথবা ইম্পেয়ার্স হয় ভেনাস কোনো ড্রেনেজ পেনিস থেকে, সেই ক্ষেত্রে হতে পারে। আদার কজেস অফ প্যারাফাইমোসিস ইনক্লুডিং mild phimosis, foreign objects around the penis, constricting band of hair at the prepucial orifice. প্রিপিউচাল অরিফিসের মধ্যে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের ফরেন ম্যাটেরিয়ালস থাকলেও এটা হতে পারে। ট্রমা অথবা কোনো ক্রনিক ব্যালানোপস্থাইটিস। ক্লিনিক্যাল ফাইন্ডিংস কি? এক্সপোজ পেনিস বিকামস এডেমেটাস, ডেসিক্রেটেড এন্ড পেইনফুল। ইফ আনট্রিটেড আলসারেশন, ইসকেমিক, এটা যদি মানে তাড়াতাড়ি ট্রিটমেন্ট করা না হয় বা ধরে নেওয়ার কোনো ব্যবস্থা না করা হয়, সেক্ষেত্রে আলসারেশন, ইসকেমিক নেক্রোসিস এবং গ্যাংগ্রিনও হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু পেনিসটা বাদ দিতে হবে। ট্রিটমেন্ট হচ্ছে medially emergency and treatment includes cleaning and lubricating the penis, replacement inside the prepuce by gently sliding the prepuce first in a posterior direction, extruding the penis further. This evades the skin and the prepucial orifice. Then the prepuce usually slides easily over the penis. সিডেশন করা যেতে পারে, অ্যানেস্থেসিয়া করা যেতে পারে। এবার ফাইমোসিসটা কি? ফাইমোসিস হচ্ছে প্যারাফাইমোসিসের উল্টাটা। The inability to extrude the penis through an abnormally small prepucial orifice may be congenital or develop because of inflammation, neoplasia, edema, and fibrosis after trauma, irradiation, or infection. প্যারাফাইমোসিসটা কি? একটা পেনিস হচ্ছে এক্সট্রুড করার পরে সেটা যদি প্রিপোচাল ক্যাভিটির ভেতরে না নিতে পারে, এটা হচ্ছে প্যারাফাইমোসিস। আর ফাইমোসিস হচ্ছে যদি প্রিপোচাল ক্যাভিটি থেকে বা প্রিপোচাল অরিফিস থেকে এক্সট্রুড করতে না পারে বাইরে, সেটা হচ্ছে ফাইমোসিস। এটা হতে পারে বিভিন্ন ধরনের টিউমার বা প্রিপোচাল অরিফিস ছোট হওয়ার কারণে বা প্রিপোচাল অরিফিসে যে কোনো নিওপ্লাজমের কারণে এটা হতে পারে। ক্লিনিক্যাল ফাইন্ডিংস হচ্ছে ভেরিয়েবল, ইউজুয়ালি unnoticed until the dog attempt to male. এটা ডগের ক্ষেত্রে বেশি হয়। Diagnosis is established by physical examination of the prepuce and penis. ট্রিটমেন্ট কি করা যেতে পারে? এটা হচ্ছে সিভিয়ারিটির উপর ডিপেন্ড করবে। সার্জিক্যাল এনলার্জমেন্ট অফ প্রিপুচাল অরিফিসটা বড় করে দেওয়া যেতে পারে সার্জিক্যালি if the animal is to be used for breeding.
ফাইমোসিস আর প্যারাফাইমোসিসের মধ্যে একটা পার্থক্য আছে, এটাও পড়বে। মানে যে মেল জেনিটাল অর্গানের যে ডিজিজ গুলা, এটার মধ্যে এখানে আছে কি অর্কাইটিস, এপিডিডাইমিটিস, বেলানোপোস্টাইটিস, প্যারাফাইমোসিস, ফাইমোসিস, 5টা, তাই না? আর একটা পড়াইছিলাম কিপ্টোরকিডিজম। এই 6টা ইম্পর্টেন্সি দিয়ে পড়তে হবে। আচ্ছা, ক্লাসগুলা যে নেওয়া হচ্ছে, এটা তো আপনাদের মানে অ্যাটেন্ডেন্স দেয়া হচ্ছে না, তাই না? অ্যাটেন্ডেন্সটা তো দেওয়ার দরকার। ম্যাম আমি হচ্ছে বিগত 2টা ক্লাসের অ্যাটেন্ডেন্স আমার কাছে আছে ম্যাম, আমি আপনাকে প্রোভাইড করে দিব। আচ্ছা, ঠিক আছে। এবার হচ্ছে ব্রিডিং সাউন্ডনেস ইভালুয়েশন অফ বোন তো পড়ালাম, এবার হচ্ছে সিমেন ইভালুয়েশন পড়াবো। ইভালুয়েশন অফ সিমেনটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এটা হচ্ছে evaluation of semen, হ্যাঁ? Semen evaluation এর বিভিন্ন ধরনের টেস্ট আছে, যেরকম ওভারঅল অ্যাপিয়ারেন্স অফ সিমেন ইন নেকেড আই, ভলিউম, তারপর স্মার্ট সেল, হচ্ছে কনসেন্ট্রেশন বাই কলোরিমিটার, মোটিলিটি, ডেভেলপমেন্ট অফ কম্পিউটার অ্যাসিস্টেড সিস্টেম। এখন হচ্ছে একটা কম্পিউটার অ্যাসিস্টেড সিস্টেম বের হয়েছে, যেটা হচ্ছে কম্পিউটার অ্যাসিস্টেড সিমেন অ্যানালাইজার, সিএএসএ বলে যেটা। এটা হচ্ছে সিমেন এভালুয়েট করা যায়, কিন্তু সবসময় তো এটা আসলে অ্যাভেলেবেল থাকে না, বা আমাদের দেশে প্র্যাকটিস কম। এই জন্য হচ্ছে একটা রুটিন এভালুয়েশন করা হয়। রুটিন এভালুয়েশনের মধ্যে প্রথমে এই সিমেন এভালুয়েশন কি আগে আপনারা পড়েছে? জি ম্যাম। অল্প করে পড়া হয়েছে ম্যাম, ওইভাবে ডিটেইলস পড়া হয় না। রুটিন এভালুয়েশনের মধ্যে হচ্ছে ভলিউম দেখতে হবে, কালার দেখতে হবে, অর্ডার দেখতে হবে, ডেনসিটি, পিএইচ, ক্রিস্টালস, মাস অ্যাক্টিভিটি, ইন্ডিভিজুয়াল, মোটিলিটি। আর পিরিয়ডিক্যালের মধ্যে দেখতে হবে হচ্ছে লাইভ অর ডেড স্পার্ম কাউন্ট, স্পার্ম মরফোলজি, এস্টিমেশন অফ স্পার্ম নাম্বারস, মোটিলিটি ইন্ডেক্স। অকেশনাল আছে, যেটা হচ্ছে রেজিস্ট্যান্স অফ স্পার্মাটোজোয়া, কোর শক রেজিস্ট্যান্ট টেস্ট, রেজিস্ট্যান্স অফ 1% সোডিয়াম ক্লোরাইড, লুব্রিকেশন টেস্ট। বায়োকেমিক্যাল টেস্টের মধ্যে আছে ডিএনএ and other associated protein of sperm head, utilization of oxygen, fructolysis, lactic acid estimation, methylene blue reduction test. এনজাইম এস্টিমেশনের মধ্যে আছে গ্লুটামিক অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড ট্রান্সঅ্যামাইনেস, গ্লুটামিক পাইরুভিক ট্রান্সঅ্যামাইনেস, অ্যাসিড ফসফাটেস, অ্যালকালাইন ফসফাটেস, হায়ালুরোনিডেস অ্যাক্টিভিটি। Photoelectric and electronic method, sedimentation, orientation, cinematography, video, speed of spermatozoa crossing the grid, motility meter, objective assessment হচ্ছে cervical mucus penetration test, penetration of zona pre-hamster egg, বিভিন্ন ধরনের টেস্ট আছে। এর মধ্যে রুটিন এভালুয়েশনটা বেশি করা হয়, যেটা হচ্ছে প্রথমে আমাদের ভলিউম দেখতে হবে। ভলিউমটা কেমন, এখানে একটা চার্ট দেয়া আছে, এগুলো আমি আপনাদেরকে পরে দিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন। এখানে হচ্ছে বিভিন্ন হচ্ছে অ্যানিমালের ভলিউম দেয়া আছে সিমেনের। যেরকম ক্রস ব্রিড হলে হচ্ছে এভারেজ থাকবে 3 ml,
সিমেন একবার ইজাকুলেশন। পিওর ব্রিড হলে হচ্ছে 10 ml, এস্টেলিয়নের ক্ষেত্রে অনেক বেশি হয় 70 ml, র্যাম বা গোটের ক্ষেত্রে 1 ml, আর বোরের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়। এটা কিন্তু ভাই ভাই করে যে কোন এনিম্যালের একবার ইজাকুলেশনে হচ্ছে সিমেনের পরিমাণ সবচেয়ে বেশি। এটা হচ্ছে 175 ml বোরে, মানে শুকর যেটা। The volume is recorded immediately after collection by observing it in graduated centrifuge tube. আর সিমেনের ভলিউম কিসে কম হতে পারে? ইয়াং বুলের ক্ষেত্রে কম হতে পারে, এক্সেসিভলি ইউজড যে মেলের ক্ষেত্রে কম হতে পারে, ইনকমপ্লিট ইজাকুলেশনের ক্ষেত্রে সিমেন ভলিউমটা কম আসতে পারে, ফেলিওর অফ ইজাকুলেশন, বাইল্যাটারাল সেমিনার ভেসিকুলাইটিস, এসব অ্যাবনর্মালিটিস থাকলে সিমেনের ভলিউমটা কম হতে পারে। আদারওয়াইজ কিন্তু যেখানে যে পরিমাণটা দেওয়া আছে এই হিসাবেই থাকবে। এবার কালার হচ্ছে সিমেনের মানে নর্মাল কালার হচ্ছে মিল্কের মতো। এটা হচ্ছে ভ্যারি করে ফ্রম গ্রেইশ হোয়াইট টু ইয়েলোইশ হোয়াইট, কিন্তু পিওর কালার হচ্ছে হোল মিল্কের মতো কালার। দিস ডিপেন্ডস অন নাম্বার অফ স্পারমাটোজোয়া পার ইউনিট ভলিউম। প্রত্যেক ইউনিট ভলিউমে স্পারমাটোজোয়া কি পরিমাণে আছে এটার উপর ডিপেন্ড করবে। কিছু কিছু ফুলের ক্ষেত্রে আবার ইয়েলো কালার সিমেনও দেখা যায়, ফিজিওলজিক্যাল কন্ডিশন এন্ড ডাজ নট ইন্টারফেয়ার উইথ ফার্টিলিটি। এখানে কিছু কিছু কালার দেয়া আছে, যেরকম ব্রাউনিশ হলে আমরা কি বুঝবো? যে ইন্ডিকেটস প্রেজেন্স অফ ব্লাড পিগমেন্ট সাজেস্টিং অর্কাইটিস টিউমার অর কোল্ড অ্যাবসেস অফ টেস্টিস। ব্রাউনিশ হলে আমরা বুঝবো হচ্ছে ব্লাড পিগমেন্টেশন আছে সিমেনে। ইয়েলো কালার হলে বুঝবো যে কোনো পাস অথবা কোনো ফ্লেক্স থাকতে পারে অ্যাক্সেসরি গ্ল্যান্ডের, অথবা ইউরিন থাকতে পারে। ইয়েলো কালার অন স্ট্যান্ডিং, ইয়েলো কালারটা যদি অনেকক্ষণ ধরে থাকে এটা বোঝা যাবে যে হাই ব্যাকটেরিয়াল লোড অফ সিউডোমোনাস অরিজিনোসা। ডার্ক রেড কালার হলে বুঝতে হবে যে ফ্রেশ ব্লাড আসতেছে সিমেনের মধ্যে। এটা বিভিন্ন ধরনের জেনিটাল ট্র্যাক্টের ইনজুরি থেকে হতে পারে, ইউরেটার এন্ড পেনিস। ব্রাউন কালার হলে বোঝা যাবে যে ইন্ডিকেটস অ্যাডমিক্সচার অফ ফিসেস। সেই ক্ষেত্রে সিমেন্টটা কিন্তু ডিসকার্ড করতে হবে, কারণ সিমেন্ট যদি ফিসেস বা ইউরিন দ্বারা কন্টামিনেটেড থাকে সেই সিমেন্টটা কিন্তু আর ইউজেবল না। If the cement deviates from normal color, it should be immediately rejected. অর্ডার হচ্ছে কি? সিমেন্টের নর্মাল একটা অর্ডার হচ্ছে ফিশি, একটা আষ্টে গন্ধযুক্ত বা মাছের গন্ধের মতো একটা অর্ডার। কিন্তু এর চেয়ে যদি ভিন্ন রকমের কোনো অর্ডার পাওয়া যায় সেই ক্ষেত্রে এটা রিজেক্ট করতে হবে। ডেন্সিটি হচ্ছে কনসিস্টেন্সি অর ভিসকোসিটি সিমেন্টের। দ্য ডেন্সিটি ডিপেন্ডস অন স্পার্ম সেল কনসেন্ট্রেশন। স্পার্ম সেলের কনসেন্ট্রেশনের উপরে ডেন্সিটি বা ভিসকোসিটিটা নির্ভর করে। The viscosity is confirmed by taking the semen in a 0.5 ml pipette and allow it to run on the side of test tube twice. The grading is done as follows. হ্যাঁ, এবার হচ্ছে ডেন্সিটি। হ্যাঁ, ডেন্সিটির ক্ষেত্রে এটা হচ্ছে থিক ক্রিমি যদি হয় ডেন্সিটিটা, তাহলে বুঝবো যে যদি 2000 মিলিয়ন পার ml থাকে, স্পার্ম কাউন্টটা যদি হচ্ছে স্পার্ম নাম্বার বা স্পার্ম কাউন্ট হচ্ছে 2000 ml এর 2000 মিলিয়ন যদি থাকে প্রত্যেক ml এ, তাহলে বুঝবো হচ্ছে থিক ক্রিমি। আর এটা যদি একটা ক্রিমি কনসিস্টেন্সি হয়, তাহলে মানে যদি 1500 থেকে 2000 মিলিয়ন পার ml হয় সেটা বুঝবো যে একটা ক্রিমি কনসিস্টেন্সি।
এবার এটা যদি 400 থেকে 800-তে নেমে আসে তাহলে থিন ক্রিমি। আর মিল্কি হবে হচ্ছে 150 থেকে 350 মিলিয়ন পার ml। মিল্কি ওয়াটারি হচ্ছে 150-এর নিচে নেমে গেলে এই মিল্কি ওয়াটারি সিমেন্টটা কিন্তু সেভাবে ইউজেবল না। কনসিস্টেন্সিটা হবে থিক ক্রিমি বা ক্রিমি একটা কনসিস্টেন্সি। এবার পিএইচটা কেমন হবে সিমেন্টের? পিএইচ ইজ দ্য নেগেটিভ লগারিদম ইজ অফ ইফেক্টিভ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন। এটা হচ্ছে একটা অ্যালকালাইন পিএইচ হবে বুলের ক্ষেত্রে। বোর তারপর হর্স এগুলার ক্ষেত্রে আবার একটু অ্যাসিডিক হবে। On a scale whose value runs from 0 to 14, the spermatozoa বুলের সিমেন্টটা হচ্ছে slightly acidic হবে। The spermatozoa concentration and the components secreted from accessory glands determine the pH of semen. Normally the pH of bull semen is acidic and এটার ভ্যালু হচ্ছে 6.7. If the pH তারপরে হচ্ছে কনসিস্টেন্সি কত মিলিয়ন কত ml এ থাকলে ডেনসিটি কালার অর্ডার এগুলো কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। So 6.7 if the concentration of a spermatozoa is high of pH may decrease 6.5. Storage of semen in room temperature decrease pH due to formation of lactic acid under aerobic condition. যখন 7 এর থেকে বেশি হবে pH-টা তখন আমরা বুঝবো যে ইনকমপ্লিট ইজাকুলেশন হয়েছে অথবা ইনফ্লামেটরি কন্ডিশন আছে জেনিটাল ট্র্যাক্টে। সিমেন কালেকশন বাই ইলেক্ট্রো ইজাকুলেশন, azoospermia, semen collection collected from vasetomized pool এগুলার ক্ষেত্রে pH-টা 7 এর থেকে বেশি হতে পারে। The pH of semen is generally measured by using pH paper immediately after collection. However, indicator solution like bromocresol purple or hand pH meter can also be used. র্যাম আর ডগের ক্ষেত্রে হচ্ছে বুলের মতোই pH 6.7 এর কাছাকাছি। আর বোর ক্যাট এবং এস্টেলিয়নের ক্ষেত্রে হচ্ছে pH হবে 7.4 মানে অ্যালকালাইন। এবার মোটিলিটি অফ স্পারমাটোজোয়া এভালুয়েশনের মধ্যে এটা অনেক ইম্পর্টেন্ট। স্পারমাটোজোয়ার মোটিলিটিটা কেমন? এখানে হচ্ছে অনেক কিছু লেখা আছে। এটা হচ্ছে মাস অ্যাক্টিভিটি, এটার আন্ডারে আবার আছে মাস অ্যাক্টিভিটি, ইন্ডিভিজুয়াল মোটিলিটি। মাস অ্যাক্টিভিটির ক্ষেত্রে প্লাস প্লাস দিয়ে আছে। যদি তিনটা প্লাস থাকে তাহলে বুঝতে হবে যে ভেরি স্ট্রং এডিস অর ওয়েভস মানে ভেরি স্ট্রং মোটিলিটি। দুইটা প্লাস থাকলে বোঝা যাবে the waves are still present but they are of moderate nature. ওয়েভ আছে কিন্তু একটু মডারেট আর কি, হালকা। আর একটা প্লাস থাকলে বোঝা যাবে যে কোনো মোটিলিটি নেই স্পার্মের ক্ষেত্রে। এবার individual motility, this test is conducted to estimate individual motility of spermatozoa. As it is essential to observe sperm cells, semen is to be diluted. ইন্ডিভিজুয়াল মোটিলিটিটা দেখতে গেলে সিমেন্টটা কিন্তু অবশ্যই ডাইলুট করে নিতে হবে। আবার আর্টিফিশিয়াল ইনসেমিনেশন যখন আমরা করব সেই ক্ষেত্রেও কিন্তু সিমেন্টটাকে ডাইলুট করে নিতে হবে। Lights are maintained in the same temperature. The neat semen is diluted generally at a rate of 1:10 to 1:20 with the isotonic diluent. Isotonic diluent দিয়ে ডাইলুয়েট করে নিতে হবে। এটা রেট হচ্ছে 1:10 অথবা 1:20 রেটে আইসোটনিক ডাইলুয়েন্ট দিয়ে ডাইলুট করে তারপরে হচ্ছে ইন্ডিভিজুয়াল মোটিলিটিটা দেখা হবে। স্পার্মের বা স্পারমাটোজোয়ার কিছু মুভমেন্ট আছে, যেরকম হচ্ছে অসিলেটরি মুভমেন্ট। অসিলেটরি মুভমেন্ট হয় ডিউ টু এক্সারশন অফ স্পার্ম এনার্জি এন্ড ডাইসুম। এই ধরনের মুভমেন্ট হলে বোঝা যাবে যে স্পার্মটা এক্সস্টেড আছে এবং খুব দ্রুত স্পার্মটা হচ্ছে ডিক্লাইন করবে। সার্কুলার ক্লকওয়াইজ অথবা এন্টি ক্লকওয়াইজ যদি ঘুরে তাহলে বোঝা যাবে যে অসমোটিক অথবা থার্মাল শক আছে স্পার্মের ক্ষেত্রে। আর প্রোগ্রেসিভ ব্যাকওয়ার্ড যদি মুভমেন্টটা হয় বোঝা যাবে যে টেইলে কোনো সমস্যা আছে, স্পার্মের টেইলটা বেন্ট,
এরকম বোঝা যাবে যদি পেছনের দিকে যায় স্পার্ম গুলো। এই মুভমেন্ট গুলো মনে রাখতে হবে। A good quality semen should show progressive motility between 70 to 80%. যদি গুড কোয়ালিটি সিমেন্ট আমরা ধরি সেইটার মোটিলিটিটা অবশ্যই হবে 70 to 80%, গ্রেড 4। আর যদি 50% হয় সেটা আমরা গ্রেড 3 ধরবো। প্রোগ্রেসিভলি মোটাইল spermatozoa is acceptable and can be also processed for AI. Semen showing below 3 grades should be discarded. এখানে অনেকগুলো চার্ট আছে মুভমেন্টের জন্য, যেরকম spermatozoa rapid and progressively motile, very good percentage হচ্ছে spermatozoa showing rapid progressive movement, এগুলা করে নিতে পারবেন। মোটিলিটি মেকানিজম অফ স্পার্ম, এইটা গেল হচ্ছে রুটিন এভালুয়েশন। এরপরে আছে হচ্ছে পিরিয়ডিক্যাল এভালুয়েশন। এটা হচ্ছে স্টেইনিং করতে হবে ফর লাইভ এন্ড ডেড স্পার্মাটোজোয়ার জন্য। The percentage of dead sperm usually increases in following condition: time gap from collection to evaluation, mild treatment in vitro, prolonged sexual rest, cold shock, and improper freezing technique. Good quality semen কিন্তু অবশ্যই high percentage of live progressively motile vigorous spermatozoa থাকবে। During motility examination, a fairly good percentage of dead spermatozoa may not be apparent, as these inactivate spermatozoa may move passively by the movement. সিমেন স্যাম্পলটা যদি 60% progressively motile spermatozoa থাকে এবং 30% লাইভ spermatozoa থাকে, এটা ইন্ডিকেট করবে হচ্ছে that motility examination has been overestimated. ম্যাম একটু পর হচ্ছে মিটিং শেষ হয়ে যাবে। মিটিং শেষ হয়ে গেলে আবার ওই লিংকে জয়েন করতে হবে, তাই তো? জি ম্যাম। আচ্ছা দেখেন, এই সিমেনের যে লাইভ এবং ডেড স্পার্মাটোজোয়া আইডেন্টিফাই করার জন্য বিভিন্ন ধরনের স্টেইন আছে। এই স্টেইনের গুলোর কম্পোজিশনটা পড়তে হবে আর স্টেইন গুলোর নাম মনে রাখতে হবে। একটা হচ্ছে ইওসিন নিক্রোসিন স্টেইন, আর একটা হচ্ছে স্টেইন ফর কক্স সিমেন। ইওসিন নিক্রোসিন স্টেইনটাই বেশি ইউজ করা হয়, যেটা হচ্ছে ইওসিন থাকবে 1.67 গ্রাম, নিগ্রোসিন থাকবে 10 গ্রাম, ডিস্টিলড ওয়াটার থাকবে 100 ml। আর স্টেইন ফর কক্স সিমেন যেটা, সেটা হচ্ছে ইওসিন থাকবে 0.16 গ্রাম, নিগ্রোসিন 0.6 গ্রাম, 3.55% সোডিয়াম সাইট্রেট 10 ml। এই স্টেইনগুলোর নাম এবং কম্পোজিশন মনে রাখতে হবে। আচ্ছা, মিটিং তো শেষ হয়নি না এখনো? 1 মিনিট আছে মনে হয়। আপনারা কি আছেন?
ম্যাম একটু একটু পরে শেষ হয়ে যাবে আর কি, 1 মিনিট হয়তো আছে। আচ্ছা, এখানে হচ্ছে স্পার্মের স্টেইনিং একটা প্রসিডিওর আছে অনেক বড় করে। আচ্ছা, এখানে হচ্ছে স্পার্মাটোজোয়ার স্টেইনিং প্রসিডিওর আছে। এটা হচ্ছে 35 ডিগ্রি সেন্টিগ্রেডে একটা ওয়াটার বাথ করতে হবে। নিট সিমেন্ট স্টেইন ব্লাঙ্ক টেস্ট টিউবে নিতে হবে। ওয়াটার বাথের পরে এ ড্রপ অফ নিট সিমেন্ট অফ বুল অর বাফেলো ইজ টেকেন and placed in the blank tube, and 5 to 6 drops of eosin nigrosin stain is added to it. Staining time is strictly 3 minutes. After this time, a drop of cement stain mixture is taken on a grease-free slide, kept on a slide warmer at same temperature, and the film is drawn. The film is allowed to dry on the slide warmer, and the slide is fixed with DPX. For ram and goat cement, as the concentration is more, the proportion of cement খায় আসছে দেখলাম। একটা স্পারমাটোজোয়ার হচ্ছে 3টা মেইন পার্ট থাকে, হেড, মিড পিস আর হচ্ছে এন্ড পিস, যেটা হচ্ছে টেইল।
ম্যাম, আপনার কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা, আপনারা আছেন তাই না? সরি, আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম। জি ম্যাম, ওয়াইফাই তে আছি। প্রবলেম করছে তো। আচ্ছা, আপনারা কি শুনতে পাচ্ছেন? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। এখানে হচ্ছে মরফোলজি অফ স্পারমাটোজোয়া। স্পারমাটোজোয়ার ডায়াগ্রামটা কিন্তু আপনারা ভালো করে ড্র করবেন এবং মনে রাখবেন, হ্যাঁ, কোনটা কোন পিস, কোথায় কোনটা। একটা হচ্ছে মেল জেনিটাল অর্গানের ডায়াগ্রাম, আর হচ্ছে একটা স্পারমাটোজোয়ার ফুল ডায়াগ্রাম। এখন স্পারমাটোজোয়ার মরফোলজিটা কেমন আমি সংক্ষেপে একটু বলি। এটা অনেক বড় আকারে দেয়া আছে। এটা হচ্ছে টোটাল লেন্থটা হবে হচ্ছে একটা স্পারমাটোজোয়ার 68 to 74 মাইক্রন। এখানে হেড আছে হচ্ছে 8 থেকে 10 মাইক্রন, নেক হবে 0.3 থেকে 1.5 মাইক্রন, মিড পিস হবে 8 থেকে 10 মাইক্রন, টেইল হবে 40 থেকে 50 মাইক্রন, এবং টার্মিনাল এন্ডটা হচ্ছে 2 থেকে 4 মাইক্রন। এবং এটার 60% anterior portion of head is covered with acrosome. প্রথমে আছে হচ্ছে হেড। হেড is oval, flattened and contains nucleus. The chromatin material consists of 43% DNA and 57% arginine rich proteins. স্পারমাটোজোয়ার মধ্যে যে ডিএনএ বা ক্রোমোজোম, এটাই তো মেইন, তাই না? এখানে হচ্ছে 43% ডিএনএ এবং 57% আর্জিনিন রিচ প্রোটিন থাকে। এবং স্পারমাটোজোয় ডিএনএ টা অবশ্যই হাফ থাকবে than that of diploid nucleus. In fertile bulls, the amount of DNA does not vary. এবং এটা লং, হেডের লং থাকবে হচ্ছে 8 থেকে 10 মাইক্রন এবং থিকনেস থাকবে 4 থেকে 5 মাইক্রন। The head is divided into 3 zones. Anterior portion একটা, immediate part or equatorial segment একটা, আর একটা হচ্ছে posterior part. Nuclear material that is distributed homogeneously except in the posterior portion. Nuclear materials টা mainly anterior portion এই থাকবে sperm head এর। The anterior end of sperm nucleus is covered by acrosome. এই acrosomeটাই হচ্ছে স্পার্মের মোটিলিটি বা হচ্ছে জোনা পেলুসিডা ভেদ করে যে ওভামের মধ্যে প্রবেশ করে, এখানে হচ্ছে acrosomeটাই মেইন ভূমিকা পালন করে। The anterior end of sperm nucleus is covered by acrosome. It is a thin layer membranous sac that is closely applied to nucleus. এখানে এই যে অ্যাক্রোজোমের যে একটা মেমব্রেন, সেই মেমব্রেনটা কনসিস্ট ফ্রম আউটসাইড টু ইনসাইড, বাইরে থেকে ভেতরে বেশ কয়েকটা লেয়ার থাকে। একটা হচ্ছে সাইটোপ্লাজম মেমব্রেন, the outer membrane of spermatozoa, the outer membrane of acrosome, the acrosomic material, the inner membrane. The cap-like structure contains several hydrolytic enzymes including proacrosine, hyaluronate esterases and acid hydrolysates, which are involved in fertilization process. এটা যে ক্যাপ লাইক একটা স্ট্রাকচার অ্যাক্রোজোম, এটার ভেতরেই থাকে।
ইকুয়েটোরিয়াল সেগমেন্টে থাকে হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট প্লে করে ফার্টিলাইজেশনের জন্য। এবার হচ্ছে নেক, হেড, নেক, মিড পিস আর টেল, এই চারটা হচ্ছে মেইন অংশ। হেডের পরে হচ্ছে নেক। স্পারমাটোজোয়া নেকটা এমন একটা স্ট্রাকচার যেটা হচ্ছে হেড এবং মিড পিসকে কানেক্ট করে। মোস্ট ভালনারেবল and fragile part of spermatozoa. It forms the basal plate that fits in the depression of posterior surface of nucleus. এখানে একটা proximal centriole থাকে, is located in the neck and it is responsible for controlling the motility of sperm. এই proximal centriole হচ্ছে sperm মোটিলিটির জন্য হচ্ছে ভূমিকা পালন করে। এবার মিড পিসটা হচ্ছে the part of sperm tail is surrounded by mitochondrial helix extending from neck to the Jens ring annulus. নেক থেকে মিড পিসের একদম প্রথম দিকে একটা জেন্স রিং এর মতো একটা পার্ট থাকে, ওটাকে বলা হয় জেন্স রিং। This helix is formed by number of elongated mitochondria. Budding end to end, this sheath is arranged in helical pattern. যাই হোক, হেড থাকবে, নেক থাকবে, মিড পিস থাকবে। এবার হচ্ছে the principal piece বা principal tail piece. A sharp decrease in the diameter of tail occurs at the junction of mid piece and principal tail piece due to termination of mitochondrial helix and the beginning of fiber sheath. এখানে হচ্ছে অনেকটা লেখা, এটা আপনারা পড়ে একটু সংক্ষেপ করে নোট করে নেবেন। In principal tail piece, the fiber sheath surrounds the internal contractile fiber. The fiber sheath is composed of closely spaced circumferential ring and two longitudinal elements that are located in opposite side of the same axis. এরপরে হচ্ছে end piece বা terminal piece. এই টার্মিনাল পোর্শনটা হচ্ছে টেইলের টার্মিনাল পোর্শন। It contains only axoneme covered by plasma membrane. The axoneme is responsible for sperm motility. এই axonemeটা হচ্ছে sperm motility-র জন্য responsible. Outer microtubules 9+2 pattern generate the bending waves of the tail by sliding movement between adjacent pairs. স্পারমাটোজোয়ার কেমিক্যাল, এটা হচ্ছে স্পারমাটোজোয়ার মরফোলজি গেল। এবার হচ্ছে কেমিক্যাল কম্পোজিশনটা কি থাকতে পারে। স্পারমাটোজোয়া হচ্ছে নিউক্লিক অ্যাসিড, প্রোটিনস এবং লিপিডস। Nearly 1/3 of dry weight of spermatozoa is contributed by nucleus. 3/1 অংশ হচ্ছে নিউক্লিয়াসের ওয়েট। The nuclear chromatin is composed of approximately half DNA and proteins. The acrosome contains various proportion of enzymatic proteins. Many enzymatic proteins are lipid binding and are found in the tail. Inorganic constituents, sex chromosomes থাকবে। এবার হচ্ছে স্পারমাটোজোয়ার মেটাবলিজমটা আপনারা পড়ে নিতে পারেন। এরপরে আর কি পড়াবো, সিমেন ইভালুয়েশন, staining process, abnormalities, concentration of sperm. আচ্ছা, প্রিন্সিপালস অফ প্রিজার্ভেশন অফ সিমেন্ট, এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সিমেন্ট
এটা আমরা কালেক্ট করার পরে কিভাবে প্রিজার্ভ করব? এখানে কয়েকটা ফ্যাক্টর আছে, যেরকম হচ্ছে টেম্পারেচার, সোর্স অফ এনার্জি, অসমোটিক প্রেসার, বাফারিং ক্যাপাসিটি অর পিএইচ, গ্যাস ফেজ, টক্সিক ম্যাটেরিয়াল, গ্রোথ অফ মাইক্রোঅর্গানিজম, কোল্ড শক, ডাইলুশন ইফেক্ট, এক্সটেনশন অফ আনফ্রোজেন সিমেন্ট। আচ্ছা, সিমেন্ট এক্সটেন্ডার বা হচ্ছে ডাইলুয়েন্ট, সিমেন্টটা তো আমরা কালেক্ট করার পরে হচ্ছে ডাইলুট করতে হবে, হ্যাঁ। কারণ সিমেন্টটা হচ্ছে কালেক্ট করার পরে দেখা যায় যে এটা কনসিস্টেন্সি বা ভিসকোসিটিটা অনেক ঠিক হয়, একটা ক্রিমি হয়, ক্রিমি একটা কনসিস্টেন্সি থাকে ক্রিমের মতো। তো ওইটাকে এক্সটেন্ড করতে হবে বা ডাইলুট করতে হবে। এখন একটা আইডিয়াল এক্সটেন্ডারের যেরকম হচ্ছে এগ ইয়ক এক্সটেন্ডার আছে, তারপর ফসফেট বাফার সলিউশন আছে, এই এক্সটেন্ডারের হচ্ছে একটা আইডিয়াল ক্রাইটেরিয়া আছে। এটা কিন্তু পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। ক্রাইটেরিয়া অফ আইডিয়াল এক্সটেন্ডার বা হচ্ছে সিমেন্ট ডাইলুয়েন্ট। এখানে কি লেখা আছে? ইট মাস্ট প্রিজার্ভ দি ইন্টিগ্রিটি অফ স্পার্ম সেল ইনক্লুডিং ক্রোমাটিড। It must extend the life of a spermatozoa. It must have osmotic pressure similar to semen and must maintain the osmotic pressure during preservation. It must contain balanced proportion of mineral elements essential for life of a sperm cell. Provide energy source to the spermatozoa during both aerobic and anaerobic metabolism. Contain lecithin and lipoprotein to protect the sperm from cold shock. It must have chemical means of buffering the product of sperm metabolism. Also contain a source of reducing substance to protect sulfhydryl containing cellular enzyme. Must be provided with antimicrobial substance to protect a sperm cell from bacterial contamination and its toxin. এটা হচ্ছে ইকোনমিক্যাল হতে হবে, ইজিলি অ্যাভেলেবল হতে হবে, নট রেন্ডার ক্লিনিং আর গ্লাস ওয়্যারস ডিফিকাল্ট। এটা হচ্ছে ক্রাইটেরিয়া অফ অ্যান আইডিয়াল এক্সটেন্ডার। আইডিয়াল এক্সটেন্ডার কি কি হতে পারে? এটা হচ্ছে ট্রিজ থাকবে, সাইট্রিক অ্যাসিড থাকবে, ফ্রুক্টোজ থাকবে, আলফা অ্যানাইলেজ, গ্লিসারল, ল্যাকটোজ, ডিস্টিলড ওয়াটার, এগ ইয়ক, পেনিসিলিন, স্ট্রেপ্টোমাইসিন। একটা কমন এক্সটেন্ডার হচ্ছে ইলিয়ন্স ভেরিয়েবল টেম্পারেচার এক্সটেন্ডার which has developed requires gassing by carboxydi. এরপরে হচ্ছে কর্নিয়াল ইউনিভার্সিটি এক্সটেন্ডার আছে, কোকোনাট মিল্ক এক্সটেন্ডার আছে। আপনারা যে কোনো একটা এক্সটেন্ডারের কম্পোজিশনটা খুব ভালোভাবে মুখস্থ করে লিখতে হবে। মিল্ক এক্সটেন্ডার আছে, মেইনলি এক্সটেন্ডার হচ্ছে তিনটা, এই যে ইলিয়ন্স ভেরিয়েবল টেম্পারেচার এক্সটেন্ডার, কর্নিয়াল ইউনিভার্সিটি এক্সটেন্ডার আর কোকোনাট মিল্ক এক্সটেন্ডার। মিল্ক হয়ে এক্সটেন্ডার আছে আরেকটা। কমার্শিয়াল এক্সটেন্ডারের মধ্যে এগ ইয়ক এক্সটেন্ডার বা এগ ইয়ক সাইটেড বা হচ্ছে দা ট্রিজ বাফার্ড এগ ইয়ক এক্সটেন্ডার, এটা হচ্ছে মোস্ট কমন এবং অ্যাভেলেবল। এই এগ ইয়ক এক্সটেন্ডারের হচ্ছে কম্পোজিশনটা মুখস্থ করতে হবে, কম্পোজিশন অফ ট্রিজ এগ ইয়ক এক্সটেন্ডার।
আচ্ছা, আমরা হচ্ছে সিমেন্টের মধ্যে ইভ্যালুয়েশনটা করলাম, প্রসেসিং প্রিজার্ভেশন একটু আলোচনা করলাম। এরপর নেক্সট ক্লাসে আমি আলোচনা করব হচ্ছে সিমেন্ট কালেকশন। হ্যাঁ, সিমেন্ট কালেকশন এবং আর্টিফিশিয়াল ইনসিমিনেশন একদিনেই আমরা আলোচনা করব। ম্যাম হচ্ছে ওই যে থেরিওর অ্যাসাইনমেন্টটা দিতে চাইছিলেন হ্যাঁ আমাদেরকে, হ্যাঁ থেরিও ম্যাম হ্যাঁ অ্যাসাইনমেন্ট হ্যাঁ দিতে হ্যাঁ চাইছিলেন। আমি দিব, এটা আমার লেখা হয় না, আমি কালকেই আপনাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, ওইটা আমি একটা আগে সিলেক্ট করে একটা পেজে নিয়ে তারপরে আমি আপনাদেরকে পাঠিয়ে দিব, ঠিক আছে? যে হোয়াটসঅ্যাপ জি গ্রুপ ম্যাম। আছে ওইটা দিয়ে দিব। এখন এটা আলোচনা করতে গেলে অনেক টাইম যাবে, তাই না? জি ম্যাম। আচ্ছা, এখানে তো অ্যান্ডোলজির ভিতর থেকেও দিব না, মানে অ্যান্ডোলজি এবং আর্টিফিশিয়াল ইনসেমিনেশন দুইটা থেকেই তো দিতে হবে টপিকস, নাকি আপাতত শুধু এআই থেকেই দিব? ম্যাম ওইটা তো থেরিওর হচ্ছে ম্যাম, থেরিওর কোর্স কন্টেন্ট থেকে দিয়েন ম্যাম, মানে ল্যাব পার্টটা। থেরিও থেকে না? মানে আর কি ফুল সিলেবাসটা যেন কভার হয়ে যায়, তাহলে হচ্ছে ম্যাম আমাদের আর নতুন করে কোনো কিছু গোছানো লাগতেছে না। ওইটার উপরে ম্যাম আপনি একটু আমাদের একটু দেখাই দিলেন, রিভিউর মতো আচ্ছা, করে দিলেন, তাহলে অ্যাসাইনমেন্ট ম্যাম কি? হচ্ছে অ্যাসাইনমেন্ট তো থিওরিতে করবেন, অ্যান্ডোলজির জন্য করা লাগবে না অ্যাসাইনমেন্ট? জি ম্যাম অ্যান্ড্রোলজি তো লাগবে। তার মানে আরো দুইটা অ্যাসাইনমেন্টের টপিকস আমাকে দিতে হবে, তাই তো? জি ম্যাম। ম্যাম অ্যান্ড্রোলজির এই ক্ষেত্রে এটা ম্যাম হচ্ছে আপনি কোন একটা পোর্শন হিসেবে দিতে পারেন, তো হচ্ছে থিওরির ক্ষেত্রে চাচ্ছিলাম কি পুরোটাই হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট দিয়ে যেন হ্যাঁ কভার হ্যাঁ, হয়ে শোনা যায়। যাচ্ছে না, একটু জোরে বলেন। ম্যাম আমরা চাচ্ছিলাম যে হচ্ছে থিওরির যে অ্যাসাইনমেন্ট গুলো দিবেন সেটা যেন হচ্ছে পুরো সিলেবাসটা যেন কভার হয়, তাহলে হচ্ছে দেখা যাচ্ছে যে ওইটার উপরে আমরা প্রিপারেশন নিতে পারলাম, ওইটার ওইটাও উপরে হয়ে যাবে। ফাইনালটা। জি ম্যাম পুরোটাই হয়ে যাবে। আর ম্যাম অ্যান্ড্রোলজির ক্ষেত্রে আপনি যেহেতু পড়াচ্ছেন এইখানে হচ্ছে এই কিছু টপিক হচ্ছে আপনি আমাদের অ্যাসাইনমেন্ট আকারে দিয়ে দিতে পারলে হচ্ছে কিছু টপিক কমে গেল আর কি। আচ্ছা, তাহলে আগে থিওরিটাই দেখি, হ্যাঁ, তারপরে অ্যান্ডোলজিটা জি দেখবো। ম্যাম থিওরিটা দিয়ে দিলে ভালো হয়। হুম। আচ্ছা, আমি আপনাদের কালকেই দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? জি ম্যাম। আর হচ্ছে এরপরে বৃহস্পতিবার বা শুক্রবার একটা ক্লাস নিব। তখন হচ্ছে আর্টিফিশিয়াল ইনসেমিনেশনটা শুরু করব, সিমেন্ট কালেকশন, তারপরে কিভাবে ইনসেমিনেশনটা করা হয়। আর আমি তো আশা করি গোপালগঞ্জে যাব, এই মাসে না গেলেও নভেম্বরে যাব, তখন আপনাদের একটা প্র্যাকটিক্যালি একটু দেখানোর চেষ্টা করব। আপনাদের পরীক্ষার ব্যাপারে কি কোনো কথা হয়েছে? ম্যাম হচ্ছে আমরা তো নভেম্বর থেকে ফাইনালে বসতে যাচ্ছি, মানে হচ্ছে ফাইনাল হয়তো নভেম্বরের শুরু থেকে শুরু হবে। আপনারা ল্যাবটা আগেই দিতে চাচ্ছিলেন না? জি ম্যাম ল্যাবটা হচ্ছে ma'am আগে দিলে আমাদের জন্য ভালো হয়। আচ্ছা, আর কোনো ল্যাব কি হবে আপনাদের থিওরির আগে? ম্যাম হচ্ছে আপনার তো ম্যাম হচ্ছে ল্যাব হচ্ছে তিনটা, তো তিনটার মধ্যে হচ্ছে দুইটা ল্যাবের ক্ষেত্রে হচ্ছে ওই যে আর কি কোনো হচ্ছে ওটার সাথে থিওরি পার্ট নাই, যে কোর্স গুলোর ক্ষেত্রে হচ্ছে থিওরি পার্ট নাই ল্যাবের সাথে, সেগুলো আমরা এই মানে হচ্ছে নভেম্বরের আগেই দিয়ে দিতে চাচ্ছিলাম। তো সেক্ষেত্রে চারটা চারটা ল্যাব হচ্ছে আমরা হচ্ছে থিওরির আগে দেবো চারটা। আমারও সেরকম প্ল্যান ছিল, কিন্তু আসলে আমি অফিসে ছুটি নিতে পারবো কিনা আসলে বুঝতে পারতেছি না। হ্যাঁ, কারণ আমি একবারে গিয়ে একটানা 7 দিন বা 10 দিন থাকতে চাইছিলাম, যে কয়টা ক্লাসও নিলাম আবার পরীক্ষা কয়টাও নিয়ে নিলাম। এখন এটা হচ্ছে আমার ছুটির পর ডিপেন্ড করতেছে। হ্যাঁ, যদি আমি ছুটি ম্যানেজ করতে পারি তাহলে আমি অবশ্যই যাব আগে, আর না হলে তো জি ম্যাম। নভেম্বরে যেতে হবে। সমস্যা নেই, মানে নভেম্বরের মধ্যেই আমরা কমপ্লিট করতে পারবো আসলে।
আর আমি হচ্ছে নেক্সট উইকে আপনাদের এই শীট গুলা হ্যান্ড ওভার করার ট্রাই করবো, ঠিক আছে? আপনারা একটু দেখে নিয়ে তখন। আচ্ছা জি ম্যাম। আর হচ্ছে এই সামাদ স্যারের বই থেকেও পড়বেন, এই বইতে অনেক কিছু আছে। আচ্ছা তাহলে আজকে ক্লাস এ পর্যন্তই থাক নাকি? ম্যাম জি ম্যাম। হ্যাঁ, কেউ কিছু বলবেন? ম্যাম ওই আজকের ক্লাসের ইম্পর্টেন্ট টপিক গুলো যদি আরেকবার একটু ম্যাম 1-2 মিনিট একটু বলে দিতেন তাহলে একটু ভালো হতো। আচ্ছা, ওই ইম্পর্টেন্ট টপিক বলতে এই যে সিমেনের ইভালুয়েশনটা, এটা অনেক ইম্পর্টেন্ট, ইভালুয়েশন অফ সিমেন। তারপরে হচ্ছে এভালুয়েশন অফ বুল, মানে এই যে ব্রিডিং সাউন্ডনেস ইভালুয়েশন অফ বুল, এটা। তারপরে হচ্ছে স্পার্মের ডায়াগ্রাম এবং মরফোলজি। তারপরে বললাম যে যে সিমেন ডাইলুয়েন্ট বা এক্সটেন্ডার, যে কোনো একটা এক্সটেন্ডারের কম্পোজিশন, এটা কিন্তু মাস্ট থাকবে পরীক্ষায়। যে কোনো একটা ডাইলুয়েন্ট বা এক্সটেন্ডারের কম্পোজিশন। এইগুলাই, হ্যাঁ। আর ওই যে সিমেনের স্টেইনিং মেথডটা করতে পারেন, কি কি স্টেইন ব্যবহার করা হয়। এইগুলাই জি ম্যাম বুঝতে নেক্সট পারছি ম্যাম ক্লাসে যে, ধন্যবাদ। হ্যাঁ বুঝতে পারছেন? জি ম্যাম বুঝতে পারছি। আচ্ছা, নেক্সট ক্লাসে পড়াবো হচ্ছে সিমেন কালেকশন এবং এআই টেকনিক। এটা এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হবে নেক্সট ক্লাসের এই টপিকগুলো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। আর আমি থিওরির আগে এমনিতে একটা মানে স্লট আউট করে দিব বা শর্ট একটা সিলেবাস দিয়ে দিব আপনাদেরকে, যাতে আপনাদের সুবিধা হয়। আচ্ছা তাহলে মিটিং কি এন্ড করবো এখন? জি ম্যাম, মিটিং এন্ড করতে পারেন। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন সবাই, হ্যাঁ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি আসসালাম। ম্যাম।